Dear students, I hope you are quite well by the grace of God. Welcome to my YouTube channel Ideal English Teacher. আজ আমি তোমাদের স্পোকেন ইংলিশ শেখাবো। সম্পূর্ণ একটি নতুন আইটেম। প্রত্যেকে অর্থাৎ নট অনলি দি স্টুডেন্টস বাট অলসো অল পিপল সমস্ত সবাই স্পোকেন ইংলিশ শিখতে চায়, স্পোকেন ইংলিশে ইন্টারেস্টেড। তাই আজ আমি তোমাদের স্পোকেন ইংলিশ নিয়ে একটা ক্লাস শুরু করেছি। একটা ক্লাস নয়, আজকে ফার্স্ট ডে স্পোকেন ইংলিশ ক্লাস। ঠিক আছে, স্পোকেন ইংলিশ জানতে হলে উই শুড গিভ এমফাসিস অন সাম আইটেমস ইন ইংলিশ। তাহলে কোন কোন আইটেমের উপর আমাদের জোর দিতে হবে স্পোকেন ইংলিশ শিখতে হলে? দেখো, spoken English. First day. Spoken English. SPOKEN Spoken English. ENGLISH. দেখো, আমি যদি স্পোকেন ইংলিশটাকে বক্স করে দিই তাহলে কি কি জানতে হবে আমাদের? দেখো, স্টপ ওভার, ফ্রেজ, ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, question making, parts of speech, tense, compound word. কম্পাউন্ড ওয়ার্ড। দেখো, উই শুড গিভ এমফাসিস অন স্টপ ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, কোশ্চেন মেকিং, পার্টস অফ স্পিচ, টেন্স, কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে প্রথমে কিন্তু আমাদের এই কোটা আইটেমের উপর কিন্তু জোর দিতে হবে। অর্থাৎ জোর দেওয়া মানে জানা, আমাদের জানতে হবে বা আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা প্রয়োজন। আমি প্রথমে স্টপ ওয়ার্ড, ফ্রেজ, ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, কোশ্চেন মেকিং, পার্টস অফ স্পিচ, টেন্স এবং কম্পাউন্ড ওয়ার্ডের একটা ক্লিয়ার আইডিয়া দেব। তারপরে স্পোকেন ইংলিশ শুরু হবে। দেখো, প্রথমে হচ্ছে স্টপ ওয়ার্ড। তাহলে স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। স্টক অফ ওয়ার্ডটা কি না, স্টক অফ ওয়ার্ডের বাংলা অর্থ হলো শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার। হোয়াট ইজ স্টক অফ ওয়ার্ডস? না, স্টক অফ ওয়ার্ডস ইজ দি ভোকাবুলারি অফ আ ল্যাঙ্গুয়েজ। ভোকাবুলারি মানে শব্দ ভান্ডার। অর্থাৎ যে যত বেশি শব্দ জানবে, অর্থাৎ যার মধ্যে যত বেশি স্টক অফ ওয়ার্ড থাকবে, সে কিন্তু তত ফ্রেন্ডলি ইংলিশে কথা বলতে পারবে। স্পোকেন ইংলিশ তার কাছে কিন্তু সহজ হয়ে যাবে। তাই প্রত্যেকে বলছি, স্টক অফ ওয়ার্ড কিন্তু প্রত্যেকে তৈরি করে নেবে। তোমরা ডিকশনারিতে পেয়ে যাবে বা ওয়ার্ড বুকে পেয়ে যাবে, প্রত্যেকে কিন্তু তৈরি করে নাও। নেক্সট, তারপরে দেখো ফ্রেজ। ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ? না, ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড নো ফাইনাল ভার্ব। অর্থাৎ ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড যার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না এবং ফাইনাল ভার্ব থাকবে না। নো সাবজেক্ট অ্যান্ড নো ফাইনাল ভার্ব, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে আমাদের প্রত্যেকে ফ্রেজ জানতে হবে। দেখো, এক্সাম্পল হিসেবে বলছি আমি,
ACCORDING, according to, in the morning, made of gold। দেখো এগুলো হচ্ছে ফ্রেজ, আর অনেক ফ্রেজ রয়েছে। দেখো এগুলোর মধ্যে কোনো ফাইনাল ভার্ব নেই এবং কোনো সাবজেক্ট নেই, নো ফাইনাল ভার্ব অ্যান্ড নো সাবজেক্ট। অ্যাকর্ডিং টু মি মানে অনুসারে, ইন দি মর্নিং মানে সকালে, আর মেড অফ গোল্ড সোনার তৈরি। তাহলে এগুলোর মধ্যে কিন্তু কোনো ফাইনাল ভার্ব এবং সাবজেক্ট নেই, কিন্তু এগুলো হচ্ছে একটা দেখো গ্রুপ অফ ওয়ার্ডস। অ্যাকর্ডিং টু দুটো ওয়ার্ড রয়েছে, ইন দি মর্নিং তিনটে ওয়ার্ড রয়েছে, মেড অফ গোল্ড তিনটে ওয়ার্ড রয়েছে। তাহলে এগুলো হচ্ছে ফ্রেজ। তাহলে এরকম আরও অনেক ফ্রেজ আছে, ইনস্টিট অফ, ইন লিউ অফ, ঠিক আছে? এগুলো তোমরা তৈরি করে নেবে। নেক্সট, এরপরে দেখো ইডিয়ম। এরপরে আমরা জানবো ইডিয়ম। ইডিয়মের বাংলা অর্থ হচ্ছে বাগধারা। তোমরা বাংলায় প্রত্যেকে বাগধারা জানো, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ইডিয়ম? না, ইডিয়ম ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজের মতো একই। ইডিয়ম ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং ইডিওমেটিক এক্সপ্রেশন, যার একটা থাকবে বাগধারাগত একটা অর্থ বা প্রকাশ তার মধ্যে থাকবে, সেটা হবে ইডিয়ম। তাহলে ইডিয়ম ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন। এক্সাম্পল, a man of letters। দেখো আ ম্যান অফ লেটার্স, আমি লিখলাম আ ম্যান অফ লেটার্স, আর গ্রুপ অফ ওয়ার্ড 1 2 3 4 চারটে গ্রুপ অফ চারটে ওয়ার্ড আছে। তাহলে এই ম্যান অফ লেটার্স মানে কিন্তু চিঠি বহনকারী নয়, যে চিঠি বয়ে নিয়ে যায় তাকে কিন্তু বোঝাচ্ছে না, পিওন নয়। অর্থাৎ ম্যান অফ লেটার্স এর একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিওমেটিক সেন্স হচ্ছে অগাধ পাণ্ডিত্য, প্রচুর জ্ঞান, অর্থাৎ যার প্রচুর জ্ঞান রয়েছে, এ ম্যান অফ লেটার্স। ফর ইনস্ট্যান্স, একটা সেন্টেন্সের সাথে আমি বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ আ ম্যান অফ লেটার্স। কি হলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ আ ম্যান অফ লেটার্স, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। ঠিক একই রকম ভাবে আরো অনেক ইডিয়ম রয়েছে, যেমন বোল্ড ফ্রম দি ব্লু, বিনা মেঘে বজ্রপাত, অল অন এ সাডেন, হঠাৎ, ডাই ইন হারনেস, কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া। তাহলে এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এগুলো সব হচ্ছে অল দিস আর দ্য এক্সাম্পলস অফ ইডিয়ম। নেক্সট, এরপরে আমরা জানবো ফ্রেজাল ভার্বস। উই আর অল ফ্যামিলিয়ার উইথ ফ্রেজাল ভার্বস। তাহলে ফ্রেজাল ভার্ব আমরা প্রত্যেকে করেছি। তাহলে হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব? ফ্রেজাল ভার্ব কি না, হোয়েন আ ভার্ব টেক্স আ প্রিপোজিশন or an adverb after it, then it is called phrasal verb and it gives a new meaning। দেখো তাহলে ফ্রেজাল ভার্ব হচ্ছে যখন একটা ভার্ব ঠিক তার পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব নেয়। তাহলে ভার্বের পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসে একটি সম্পূর্ণ নতুন অর্থযুক্ত ওয়ার্ড তৈরি হয়, তাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। তাহলে আমরা এমনি ভার্ব জানি, ইংলিশ ভার্ব জানি, তাই ইংলিশ ভার্বের ফ্রেজাল ভার্ব যদি আমরা জানি, তাহলে কিন্তু আমাদের দুটো ভার্ব একসঙ্গে শেখা হয়ে গেল। তাহলে এমনি ইংলিশ ভার্বের পরিবর্তে যদি কেউ ফ্রেজাল ভার্ব ইউজ করে কোনো বাক্যে, তাহলে তার বাক্যটা কিন্তু আরো সুন্দর এবং শুনতেও খুব ভালো লাগে। দেখো এক্সাম্পল, বিয়ার উইথ, বিয়ার উইথ। দেখো বিয়ারটা হচ্ছে ভার্ব, উইথটা হচ্ছে প্রিপোজিশন, PREPOSITION। এর অর্থ হচ্ছে সহ্য করা। এই সহ্য করার ইংলিশ কি? টলারেট, TOLERATE। টলারেট মানে সহ্য করা, ঠিক আছে? তাহলে বিয়ার, দেখো আমি কি বলেছি, ফ্রেজাল ভার্বটা কি হবে? ভার্বের পরে
প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসে, দেখো ভার্বের পরে একটা প্রিপোজিশন বসেছে, কি প্রিপোজিশন আছে? উইথ। তাহলে বিয়ার উইথ, এই বিয়ার উইথ, বিয়ার মানে বহন করা, আর উইথ মানে উপরে, তাহলে উপরে বহন করা নয়, এর একটা ভিন্ন অর্থ আছে। ভিন্ন অর্থ, নতুন অর্থ তৈরি হলে তখন তাহাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। তাহলে বিয়ার উইথ মানে কি? টলারেট, অর্থাৎ সহ্য করা। তাহলে এ হবে ফ্রেজাল ভার্ব, আমাদের তৈরি করে নিতে হবে। গাদা গাদা ফ্রেজাল ভার্ব রয়েছে। ব্রিং আপ মানে লালন পালন করা, রিয়ার, এর ইংলিশ ভার্ব হচ্ছে রিয়ার। ব্রিং আউট মানে প্রকাশ করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে, এর ভার্ব হচ্ছে পাবলিশ। অ্যাক্ট অন, ক্ষতি করা, অ্যাফেক্ট। বিয়ার উইথ, সহ্য করা, টলারেট। তাহলে এভাবে গাদা গাদা ফ্রেজাল ভার্ব রয়েছে, সেগুলো আমাদের তৈরি করে নিতে হবে। নেক্সট, এরপরে আমরা জানবো, দেখো কোশ্চেন মেকিং। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ইন কেস অফ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মেকিং। কোশ্চেন মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ এই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। যে মেজর পার্ট, এটা হচ্ছে মেজর পার্ট, এই কোশ্চেন মেকিং আমাদের জানতে হবে। কোশ্চেন মেকিং আমি আলাদা করে লিখলাম, QUESTION, কোশ্চেন মেকিং, MAKING, কোশ্চেন মেকিং, অর্থাৎ প্রশ্ন তৈরি। তাহলে স্পোকেন ইংলিশ নির্ভর করে কার উপরে? স্পোকেন ইংলিশে যখন কথা বলবো তখন আমাদের কিন্তু প্রশ্নের আশ্রয় নিতে হবে, কোশ্চেনের আশ্রয় নিতে হবে। তাহলে কোশ্চেন কি? উই ইউজ কোশ্চেন্স টু আস্ক সামথিং। উই ইউজ কোশ্চেন্স টু আস্ক সামথিং। কোনো কিছু জিজ্ঞাসা করতে কিন্তু আমরা প্রশ্ন ব্যবহার করি, কোনো কিছু জিজ্ঞাসা করতে আমরা প্রশ্ন ব্যবহার করি। আর স্পোকেন ইংলিশের সঙ্গে যখন, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন আমরা কারোর সঙ্গে কনভারসেশন করব তখন কিন্তু আমাদের প্রশ্ন বলতে হবে। অর্থাৎ প্রশ্ন যদি আমরা না বলি তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ বা কথোপকথন কিন্তু বেশি দূর এগোবে না। দেখো কোশ্চেন মেকিং, তাহলে আমাদের শিখতে হবে হাউ টু মেক কোশ্চেন্স, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। তাহলে আগে জানতে হবে টাইপস অফ কোশ্চেন্স। কোশ্চেন কত প্রকার? না, যে রাখো থেকে কোশ্চেন ইচ অফ 3 টাইপস। কোশ্চেন 3 প্রকার। একে ইয়েস নো কোশ্চেন্স, দুয়ে WH কোশ্চেন্স, তিনে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ, দেখো এই 3টে কোশ্চেন কিন্তু আমাদের জানতে হবে। ইয়েস নো কোশ্চেন্স, WH কোশ্চেন্স এবং কোশ্চেন ট্যাগ কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, এই 3টে কোশ্চেনের সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। নেক্সট, এরপর আমরা চলে যাবো পার্টস অফ স্পিচ। এবারে আমরা জানবো পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচটা কি? না, পার্টস অফ স্পিচ হলো ওয়ার্ডস অফ ডিফারেন্ট কাইন্ডস আর ইউজড ইন আ সেন্টেন্স। ওয়ার্ডস অফ ডিফারেন্ট কাইন্ডস আর ইউজড ইন আ সেন্টেন্স, দে আর কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত শব্দগুলিকে পার্টস অফ স্পিচ বলে। টাইপস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কয় প্রকার, অর্থাৎ যে স্টক অফ ওয়ার্ড আমরা জানলাম না, ওই স্টক অফ ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ কিন্তু আমাদের জানতে হবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এই 8টা কিন্তু জানতে হবে তোমাদের। নেক্সট, টেন্স। এরপরে আমরা জানবো টেন্সের সম্পর্কে। দেখো হোয়াট ইজ টেন্স? টেন্সটা কি না, সময় ভেদে, একদম সহজ করে বলছি, সময় ভেদে সময়ের পার্থক্যে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাহাকে টেন্স বলে। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, ক্রিয়ার সময়।
অর্থাৎ টেন্স ইজ দি চেঞ্জ অফ দি ফর্ম অফ দি ভার্ব উইথ দি চেঞ্জ অফ টাইম। অর্থাৎ সময়ের পরিবর্তনে ভার্বের রূপের পরিবর্তনকে টেন্স বলা হয়। দেখে নাও খুব সহজ করে, প্রেজেন্ট টেন্স, পিআরই প্রেজেন্ট টাইম, আমি লিখলাম প্রেজেন্ট টাইমে কি দিলাম, গো। তাহলে প্রেজেন্ট টাইমে হচ্ছে বর্তমান সময় গো। পাস্ট টাইম, পাস্ট টাইম যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু গো থাকছে না, হয়ে যাচ্ছে কি ওয়েন্ট, গিয়েছিলাম। ফিউচার টাইম তখন হচ্ছে কি শ্যাল অবলিক উইল গো। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন হয়ে যাচ্ছে গোয়িং। তাহলে দেখো সময়ের পরিবর্তনের সঙ্গে এটা হচ্ছে টাইম, TIME টাইম। তার টাইমের কি হচ্ছে টাইম চেঞ্জ, টাইমের পরিবর্তন হচ্ছে প্রেজেন্ট টাইম, পাস্ট টাইম, ফিউচার টাইম, কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ টাইমের পরিবর্তনে আমরা কি দেখছি, প্রেজেন্ট টাইমে ভার্বটি গো ছিল, পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে ওয়েন গিয়েছিল, ফিউচার টেন্সে হয়ে যাচ্ছে শ্যাল উইল গো যাবে, আর কন্টিনিউয়াস টেন্স যখন কাজটি ক্রমাগতভাবে ঘটছে বা চলছে এরকম বোঝাবে গোয়িং। অর্থাৎ ভার্বের রূপ কিন্তু আনচেঞ্জ নয়, ভার্বের রূপ কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে। তাহলে একে বলা হয় টেন্স। অর্থাৎ টাইমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে বলা হয় টেন্স। টেন্স ইজ অফ থ্রি টাইপস, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তাই টেন্স তোমাদের প্রত্যেকে খুব ভালো করে জানতে হবে। নেক্সট, এরপরে আমরা জানবো, দেখো কম্পাউন্ড ওয়ার্ড, আর একটি রয়েছে কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ডটা কি, হোয়াট ইজ কম্পাউন্ড ওয়ার্ড? না, কম্পাউন্ড ওয়ার্ড ইজ ফর্মড when two or more words কি হয়, আর কানেক্টেড টুগেদার, তখন তাকে বলা হয় আমরা বলি কম্পাউন্ড ওয়ার্ডস। অর্থাৎ দুটো বা তার বেশি ওয়ার্ড যখন পাশাপাশি বসে এবং একটা গিভ আ স্পেশাল মিনিং অর নিউ মিনিং, তখন তাহাকে বলবো আমরা কম্পাউন্ড ওয়ার্ড। ফর ইনস্ট্যান্স, টিভি সিরিয়াল, দেখো টিভি একটা ওয়ার্ড, সিরিয়াল একটি ওয়ার্ড, পাশাপাশি বসে একটা সম্পূর্ণ অর্থ হচ্ছে দেখো টিভি সিরিয়াল, অর্থাৎ আ সিরিয়াল শোন অন টিভি, আ সিরিয়াল শোন অন টিভি। সিলিং ফ্যান, তাহলে কি হবে, আ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম সিলিং, আ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দি সিলিং। লাইকওয়াইজ একই রকম হবে কিচেন চেয়ার, আরও অনেক রয়েছে এই কম্পাউন্ড ওয়ার্ডস। এই কম্পাউন্ড ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এরপরে আমরা জানবো গ্রিটিং, অর্থাৎ স্পোকেন ইংলিশের ফার্স্ট পার্ট গ্রিটিং। অর্থাৎ গ্রিটিং এর বাংলা অর্থ হলো অভিবাদন, GREETING, গ্রিটিং এর বাংলা অর্থ হচ্ছে অভিবাদন। হয়ে গেছে গ্রিটিং। তাহলে এই স্পোকেন ইংলিশের প্রথম পার্ট হচ্ছে গ্রিটিং। অর্থাৎ কিভাবে আমরা গ্রিটিং করব, যখন কারোর সঙ্গে সাক্ষাৎ হবে তখন আমরা তার সঙ্গে বা তাদের সঙ্গে কিভাবে গ্রিটিং, কিভাবে ব্যবহার করব, তাদের আমরা কি জানাবো, এটা হচ্ছে গ্রিটিং, অর্থাৎ অভিবাদন। তাহলে আমরা যদি অভিবাদন না করি তাহলে কিন্তু হবে না, আমাদের প্রত্যেকে অভিবাদন বা সম্ভাষণ করতে হবে। এর জন্য আমাদের জানতে হবে হচ্ছে গ্রিটিং। অর্থাৎ বাংলায় যেমন আমরা কারোর সঙ্গে দেখা হলে বাংলায় আমরা কি বলি, নমস্কার জানাই, ঠিক আছে, আরও অনেক কিছু আমরা বলি। ঠিক তেমনি ইংলিশে আমাদের জানতে হবে গ্রিটিং। গ্রিটিংয়ের আবার বিভিন্ন রূপ আছে, সেই রূপগুলো আমাদের জানতে হবে বা বলতে হবে। তাহলে গ্রিটিংটা কি, হোয়াট ইজ গ্রিটিং? না, গ্রিটিং ইজ আ পোলাইট ওয়ার্ড
or sign of welcome. Greeting is a polite word of sign of welcome. Welcome মানে স্বাগত বা সম্ভাষণ বা অভিবাদনের একটা নম্র শব্দ, এটাই হচ্ছে গ্রিটিং। ঠিক আছে, তাহলে গ্রিটিং এর বিভিন্ন রূপ কিন্তু আমরা জানবো। কি জানবো দেখো, তবে তার আগে গ্রিটিং এর ইম্পর্টেন্সটা কি আমরা জানতে হবে, অর্থাৎ গ্রিটিংটা আমরা কেন ব্যবহার করব, জানবো কেন না। আমরা গ্রিটিংস এর মাধ্যমে, এই গ্রিটিং এর অর্থাৎ অভিবাদনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সম্মান বা শ্রদ্ধাটা কিন্তু দেখাই। ঠিক আছে, তাহলে চলো, ফার্স্ট রূপ হচ্ছে হ্যালো। গ্রিটিং স্টার্ট উইথ হ্যালো। গ্রিটিং স্টার্ট 1 নম্বর, অর্থাৎ গ্রিটিং স্টার্টস উইথ হ্যালো। গ্রিটিংটা হচ্ছে হ্যালো দিয়ে শুরু হয়। যেমন ধরো আমরা অন্য কাউকে ফোন করছি, ফোনে কথা বলার সময় প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে হ্যালো বলে সম্বোধন জানায় বা অভিবাদন করে। ওই ব্যক্তি অপর ব্যক্তিও প্রথম ব্যক্তিকে হ্যালো বলে অভিবাদন জানায়। অথবা আমরা আমাদের বন্ধুদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে দেখা হলেও হ্যালো বলতে পারি, হ্যালো ফ্রেন্ড, হ্যালো তপন। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। তাহলে আমরা ফার্স্ট গ্রিটিং জানলাম, এটা হচ্ছে হ্যালো। আচ্ছা, সেকেন্ড আমরা গ্রিটিংটা কিভাবে করব দেখো, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং কথার অর্থ কি? সুপ্রভাত। এটা কখন বলবো আমরা জানতে হবে, কখন বলবো? সকাল, সকাল মানে ভোর, ভোর 4টে থেকে দুপুরের আগে। তাহলে ভোর 4টে থেকে দুপুরের আগে পর্যন্ত যদি কারোর সঙ্গে সাক্ষাৎ হয় বা দেখা হয়, তাহলে আমরা কি বলবো? গুড মর্নিং। যেমন সকালে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে সাক্ষাৎ হলে আমরা কি বলবো? গুড মর্নিং ফাদার। আরও ভালো হয় বলতে গেলে গুড মর্নিং ড্যাড। মায়ের সঙ্গে সাক্ষাৎ হলে গুড মর্নিং মাদার, গুড মর্নিং মম। ব্রাদারের সঙ্গে হলে গুড মর্নিং ব্রাদার, গুড মর্নিং সিস্টার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। তাহলে এইভাবে আমরা সম্বোধন করব বা গ্রিটিং জানাবো। নেক্সট, 3 নম্বর দেখো, গুড নুন। শুভ দুপুর। হোয়েন, কখন জানাবো আমরা? কেবলমাত্র দুপুর 12টা। দুপুর 12টার ক্ষেত্রে আমরা কি জানাবো, কি বলবো? গুড নুন, অর্থাৎ শুভ দুপুর, গুড নুন। তারপরে 4 নম্বর দেখো, গুড আফটারনুন। গুড আফটারনুন, শুভ বিকাল। তাহলে কখন জানাবো? হোয়েন। দুপুর 1টা থেকে বিকেল 5টা। তাহলে দুপুরের পর, অর্থাৎ দুপুরের পর বিকেল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে কারোর সঙ্গে সাক্ষাৎ হলে আমরা কি বলবো? গুড আফটারনুন। গুড আফটারনুন ফাদার, গুড আফটারনুন মাদার, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম। ঠিক আছে, নেক্সট, গুড ইভিনিং। গুড ইভিনিং কখন জানাবো দেখো,
সন্ধে 6টা থেকে রাত্রি 11টা। সন্ধে 6টা থেকে রাত্রি 11টা। দেখো সন্ধে 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এই সময়ের মধ্যে কারোর সঙ্গে সাক্ষাৎ হলে বা আমরা গ্রিটিং হিসাবে কি বলতে পারি, গুড ইভিনিং বলতে পারি। গুড ইভিনিং মাদার, গুড ইভিনিং তপন, গুড ইভিনিং ফাদার, এভাবে আমরা গুড ইভিনিং ব্রাদার। ঠিক আছে, নেক্সট শোনো, দেখো গুড নাইট। হয়ে গুড নাইট, শুভ রাত্রি। তাহলে গুড নাইটটা আমরা কখন জানাবো? রাত্রে বিদায়ের সময়। দেখো রাত্রিতে যখন আমরা বিদায় নেব ঠিক সেই সময় আমরা কি জানাবো? গুড নাইট। গুড নাইট অর্থাৎ রাত্রিতে বিদায় নেওয়ার পর বা বিছানায় যাওয়ার সময় আমরা গুড নাইট বলবো। গুড নাইট মাদার, গুড নাইট ফাদার, গুড নাইট সিস্টার। এরপরে আরো আমরা গ্রিটিং করতে পারি। দেখো গুড বাই। গুড বাই আমরা কখন বলবো? হয়ে বিদায়, বিদায় জানানো। তাহলে কাউকে বিদায় জানালে আমরা কি বলি? গুড বাই। তাহলে আমরা গুড বাই এই গ্রিটিংটা কিন্তু আমরা ব্যবহার করি। এছাড়াও আরেকটি বিদায় জানানোর সময় আমরা ব্যবহার করতে পারি বাই, বাই বাই। তাহলে বাই বাই, গুড বাই। তাহলে একবারে বিদায় জানানো হলে আমরা কিন্তু এই দুটি ওয়ার্ড কি করতে পারি? ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তাহলে প্রত্যেকেই খুব সুন্দর করে বুঝতে পারলে। আজকে ফার্স্ট ডেতে তোমরা কি শিখলে? তাহলে ফার্স্ট ডেতে অর্থাৎ স্পোকেন ইংলিশ কোন কোন আইটেমের উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত সেগুলো আমরা জানলাম। তারপরে আমরা জানলাম হচ্ছে গ্রিটিং। কি জানলাম আমরা? গ্রিটিং অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিটিং অর্থাৎ অভিবাদন। কারোর সঙ্গে কথা বলার পূর্বে, কথা বলার আগে, কথা বলতে গেলে আমাদের কিন্তু অভিবাদন জানাতে হয়, তাকে গ্রিটিং করতে হয়। তাহলে কিভাবে আমরা গ্রিটিং করব, কখন কি গ্রিটিংটা করব আমরা কিন্তু পরপর জানলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকে ভালো করে পড়বে, ঠিক আছে? আর আমার চ্যানেলে তোমরা যদি প্রথম হও তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা অল নোটিফিকেশান অন করে দিও। সঙ্গে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না এবং তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত।